এবার ব্যারাকপুর পুরসভায় ভাঙন, পদ ছাড়লেন ব্যারাকপুরের পুরপ্রধান। দল ও পদ ত্যাগ করলেন ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস। এ বিষয়ে মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। এই মুহূর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। 2/3 পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছে, আমি আগে এটা নিশ্চিন্ত হয়েছি। সংবিধানগতভাবে যখন একটা নতুন সংগঠন তৈরি করা যায়, এটা নিশ্চিন্ত হওয়ার আগে পর্যন্ত আমি যাইনি। আর এই গোটা উদ্যোগটাতে আমি গত পরশুদিনই প্রথম দিল্লিতে এসেছি। আমি উপলব্ধি কখনোই করিনি যে কোনো সময় মমতা ব্যানার্জির নেতৃত্বে পরিচালনাধীন যে দল, সেই দল এইবারকার বিধানসভাতে এই রকম ফল করতে পারে। আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি নিশ্চিন্তই ছিলাম যে দল ভালো ফল করবে। মাঝে মধ্যে মনের মধ্যে এই ধারণা আসতো যে পরিমাণ দুর্নীতির খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে, যেভাবে মানুষের মধ্যে এই বিষয়ে আলোচনা পাড়াই, প্রত্যেক এলাকায় ঘুরতে গেলে একটাই কথা, দাদা দলের ভেতরটাকে ঠিক করবার চেষ্টা করুন। সেখানে দল কোথাও চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এর সাথে সাথে আইপ্যাকের ভূমিকা, প্রত্যেকটা প্রার্থীর এই সম্পর্কে তাদের যথেষ্ট অভিযোগ ছিল যে আমরা এদের জন্য নিজেদের ইচ্ছা মতন না পারছি পরিকল্পনা তৈরি করতে, না পারছি স্ট্র্যাটেজি নির্বাচন করতে, না পারছি কোথায় কবে যাব নির্ধারণ করতে। একেবারে বসিজম কথাটা বলতে যা বোঝায়, আইপ্যাক সেইভাবে আমাদের ওপর ছড়ি ঘোরাচ্ছে। কিন্তু এইটা অমান্য করলে আমাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে, এই ধারণায় আমরা বশবর্তী ছিলাম। তাই আমরা নিজেদের মনের মতো করে নির্বাচন সবসময় করতে পারিনি। নির্বাচনের ফল প্রকাশিত হলো, মনে আঘাত পেলাম, দুঃখ পেলাম। একের পর এক সাংসদ বলতে শুরু করলো যে এই দলে সেভাবে কিছু কাজ করতে পারছি না। বিধায়কদের ডেকে সভা করা হলো, সেখানে 80 বছর এ পা দিয়েছেন এমন বিধায়কদেরকেও বলা হচ্ছে উঠে দাঁড়িয়ে অভিষেককে করতালি দিয়ে অভ্যর্থনা দেওয়া হোক। আমি সেই মিটিংয়ে ছিলাম না। পরবর্তীকালে এমপিরা বলছে আমাদের যে সভা ডাকা হলো, আমরা কোথায় কোন অসুবিধা ভোগ করলাম সেইটা আমাদেরকে বলতে দেওয়া হলো না, জানা হলো না। কোথাও একটা আমাদের অসুবিধার সৃষ্টি হচ্ছে, এই দলের সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখা। তা আমি বলেছিলাম যে না, এগুলো মিটে যাবে সময়ের সাথে সাথে। কিন্তু পরবর্তীকালে দেখলাম আমার অজান্তেই 19 জন সাংসদ তাই তৈরি হয়ে গিয়েছে। যখন 19 জন তৈরি হয়ে গেল, তখন তারা আমার কাছে এসে আবেদন করে। আমি তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে দিল্লিতে এসে শেষ স্বাক্ষর 20 নম্বরে এসে করেছি। আপনার সঙ্গে দাদা যখন কথা হচ্ছিল, তখন বিজেপি থেকে প্রথমে কে যোগাযোগ করলো কি দাদা আপনি আসুন, আপনি তো সিনিয়র মোস্ট, সবাইকে চেনেন আপনি? আমার সঙ্গে বিজেপি থেকে কেউ কথা বলেনি। আমার দলের যারা, এবং তারা অত্যন্ত ঘনিষ্ঠভাবে মমতা প্রতি নির্ভরশীল, এবং মমতা ব্যানার্জি ছাড়া তারা কিছু জানে না এমন ধরনের মানুষ। নির্বাচনের আগে আমার মনের মধ্যে দুঃখ ছিল যে আমার উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে কোথায় কে প্রার্থী হবে, এইটুকু তো আমার মতামত গ্রহণ দলের করা উচিত ছিল। আমি তো প্রথমবারের বিজয়ী সাংসদও নই, বিধায়কও নই।
15 বছর ধরে পার্লামেন্টারি পার্টির আমি মমতা ব্যানার্জির উপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছি। মমতা ব্যানার্জি নেতা থাকাকালীন 15 বছর চিফ হুইপ থেকেছি। আমাকে খবরের কাগজ পড়ে জানতে হচ্ছে আমার লোকসভা কেন্দ্রের কোথায় কে প্রার্থী হচ্ছে, কিন্তু আমি কখনোই দলের কথা বাইরে প্রকাশ করে বিবৃতি দেওয়া, দলে আমাকে কেউ কোনো আক্রমণ করলে তাদের সম্পর্কে আমি দলে অভিযোগ জানিয়েছি, কিন্তু নিজে মুখে কোনো কথা বলিনি। আমার এই বিষয়টা আমি যখন তৃণমূলের সঙ্গে আমার 2004 সালে যখন বিচ্যুতি ঘটে, যখন আমাকে দল 2004 সালে সিটিং এমপি থাকাকালীন আমাকে টিকিট দেওয়া হয়নি, মনোনয়ন সুব্রত মুখার্জিকে প্রার্থী করে দেওয়া হলো যে মেয়র হিসাবে সে ভালো প্রার্থী হবে, কিন্তু আমি নির্দল দাঁড়িয়েও প্রায় 1 লক্ষের কাছে ভোট পেয়ে গেলাম। মাঝখান থেকে সিপিএম জয়ী হয়ে গেল। মনে কম দুঃখ ছিল না তৃণমূল লোকসভাতে একমাত্র জয়ী প্রার্থীর নাম মমতা ব্যানার্জি। আমি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হওয়ার পরের দিন থেকে নাম ধরে ডাকিনি, আমি নেত্রী বলে ডেকেছি। গত 15 বছরে 1000 চিঠি আদান প্রদান হলেও দলের কাজের বিষয় সব জায়গাতে প্রিয় নেত্রী বলে উল্লেখ করেছি। এত স্পষ্টভাবে কে বলবে কথা? কি হলো, কি এখন ছাড়তে হলো? আমার সব মিলিয়ে কোথাও মনে হলো যে আমার সম্পর্কে কুৎসা অপপ্রচার করতে যাদের মুখ থামছে না, দলের মধ্যেকার অধিকাংশ মানুষ যখন বলতে শুরু করছে যে তারা তাদের কথা দলে কোনো একটা স্থানে গিয়ে তারপর তারা পৌঁছতে পারছে না, দলের দ্বিতীয় ব্যক্তি হিসাবে অভিষেকের কাছে পৌঁছতে গেলে তার সচিব মারফত তাদের কাছে পৌঁছতে হচ্ছে, তৃণমূল কথাটার সঙ্গে বাস্তব এটা মেলে না। তৃণমূল কথা এবং মাটির সঙ্গে যোগাযোগ রেখে চলা নেতৃত্বের যে ব্যবস্থাপনা এই দলের মধ্যে ছিল সেটা গত 5 বছর চলেনি। তাই কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে এই দলের একটা পরিবর্তন হওয়া দরকার, কিন্তু তৃণমূলের নামের সঙ্গে, তার পরিচয়ের সঙ্গে, তার নেত্রীর সঙ্গে যে আত্মিক যোগ মাঝখানে কিছুটা বিলুপ্তি হয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে আমাকে দাঁড়িয়ে তৃণমূলকে পরাস্ত করতে হয়েছিল বিধানসভার ভোটে, কিন্তু আমি এখনো মনে করি মমতা ব্যানার্জির সেই দক্ষতা এবং যোগ্যতা নিশ্চয়ই এখনো অপরিবর্তিত। তিনি যদি সঠিকভাবে ঠিক মতন করে এই দলকে নিয়ে পরিচালনা করবার চেষ্টা করতে থাকেন, তাহলে কোনো না কোনো সময় একটা তো পরিবর্তন সাপেক্ষ যাবে, তার বয়স হয়ে গেছে, কিন্তু কোনো না কোনো সময় আবার এই দল, একটা পরিচিত কথা আছে যে একবার চলে গেলে আর আসা খুব মুশকিল। উনি প্রমাণ করে দেখান যে না, তিনি নিয়ে আসতে পারেন, কিন্তু আমার তো আর ফিরে যাবার সুযোগ কম। কিন্তু আমি নিশ্চয়ই বলবো যে আমার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, সে কখনো কংগ্রেস করেনি, সে দিদিকে দেখেই তৃণমূলে ঢুকেছে এবং তৃণমূলের প্রতীক চিহ্নেই 5 বার বিজয়ী হয়েছে। সে সেখানেই থাকবে, আমি আপত্তি করিনি, কিন্তু আমি আমার মতো জায়গায় থাকতে চেয়েছি। প্রশ্ন উঠবে না দাদা কি দিদি আছেন ওখানে, নয়নাদি থাকবেন মমতাদির সঙ্গে, আর আপনি ইন্ডিয়াতে থাকবেন মোদির সঙ্গে? আমি মোদির সঙ্গে থাকবো বলেই এইখানে যোগ দিয়েছি, এখনই সে কথা বলবো না। আপাতত আমার স্ট্যান্ড পয়েন্ট, তৃণমূল তার ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেনি। ভবিষ্যতের পরবর্তী পদক্ষেপ কি হবে পরবর্তী পর্যায়ে বলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।